সংবর্তনী, সঞ্জননী, ব্যাকরণ, তাই তো? তাহলে আজকে আমরা এই বিষয়টা করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা জানবা দরকার, প্রথম হচ্ছে এটা হচ্ছে একটা বাক্যতত্ত্বের বিষয়। কাজে বাক্যতত্ত্ব যদি হয় তাহলে আমাদের সবার আগে কি জানতে হবে যে বাক্য কাকে বলে। তো আমরা ছোট থেকেই যে জিনিসটা পড়ে আসছি তাতে আমরা কি দেখতে পাচ্ছি যে বাক্য হচ্ছে কি শব্দ বা শব্দ সমষ্টি যখন কোনো অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলে বাক্য। তাহলে দেখো, শব্দ বা শব্দ সমষ্টি, কারণ একটা শব্দও বাক্য হতে পারে, আবার একের বেশি শব্দকে নিয়েও একটা পূর্ণবাক্য তৈরি হতে পারে। তাহলে এই যে শব্দ বা শব্দ সমষ্টি, এছাড়াও কিন্তু আরও বিশুদ্ধভাবে যদি বলা যায় তাহলে পদ বা পদ সমষ্টি যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলে বাক্য। এটা হচ্ছে আরও বেশি এফেক্টিভ, কারণ শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন সেটা হয়ে যায় পদ। এটা কিন্তু তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে শব্দ যখন বিভক্তিযুক্ত হয়ে বাক্যের মধ্যে ব্যবহৃত হচ্ছে তখন সেটা হচ্ছে পদ। তাহলে পদ বা পদ সমষ্টি। এইবার শব্দ বা পদ যখন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করছি এই বিষয়টার মধ্যে আমরা যদি লক্ষ্য করি, ধরো আমরা নর্মাল একটা বাক্য বলছি, যে এখানে দেখো একটা বাক্য লিখছি, ধরো আমিনা ভাত খায়, আমিনা ভাত খায়, তাই তো? এই আমিনা ভাত খায়, আর ইংরেজিতে আমরা কি লিখি? আমিনা ইট রাইস, এই তো? তাহলে এইটাকে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানেতে আমিনাটা কি? এটা হচ্ছে সাবজেক্ট, আমিনা হচ্ছে সাবজেক্ট। তাহলে এইখানে হচ্ছে এইটা কি? এটা হচ্ছে অবজেক্ট, ভাব। আর খায়টা কি? এটা হচ্ছে ভার্ব। তাহলে বাংলা বাক্যের ফর্মুলার প্যাটার্নটা কীরকম? SOV। কিন্তু ইংরেজিতে যখন আমি লিখছি আমিনা, তখন এই আমিনাটা কি? সাবজেক্ট। এখানে ইটটা কিন্তু দেখো ভার্ব, আর রাইসটা কি? অবজেক্ট। তাহলে এখানে বাংলা বাক্যের সাথে ইংরেজি বাক্যের একটা গঠনগত তফাৎ রয়েছে। তো একটাকে আমরা বলছি SOV, আর একটা বলছি SVO। তো এই সহজ একটা তত্ত্ব, কিন্তু মাথায় রাখতে হবে কি বাক্যের এই গঠনে কতগুলো নিয়ম শৃঙ্খলা বিশেষভাবে রয়েছে। তো এই নিয়ম শৃঙ্খলার ব্যাপারটাকে কিন্তু প্রথম যিনি বোঝাতে চাইলেন যে সব কিছুকে আমরা নিয়মের শৃঙ্খলে বা নিয়মের নিগড়ে বাঁধবো না, এরকম একটা ভাবনা নিয়ে প্রথম একজন ভাষাবিজ্ঞানী তিনি কি করলেন? তিনি এর বিরুদ্ধে বলা যেতে পারে একটা বিদ্রোহ ঘোষণা করলেন, এবং তিনি একটা স্বাধীন সত্তার উপরে জোর দিতে চেষ্টা করলেন। তা কীরকমভাবে স্বাধীন সত্তা বোঝাতে চাইলেন? তিনি যেটা বোঝাতে চাইলেন যে বাক্যকে আমরা সবসময়তে এই যে একটা বাঁধনে SOV বা SVO এরকম একটা বাঁধন দিয়ে বাঁধতে চাইছি, সেটা না করে আমরা বাক্যের মধ্যে একটা নতুন স্ট্রাকচার, নতুন একটা গঠন তৈরি করতে পারি। তো এইটাই প্রথম আমাদের যিনি নিয়ে এলেন তিনি হলেন নোয়াম চমস্কি। তো এই নোয়াম চমস্কি, আব্রাহাম নোয়াম চমস্কি পুরো নামটা ওর, তো তিনি প্রথম বাক্য সম্পর্কে একটা নতুন কথা বলতে চাইলেন। তো চমস্কির বাক্যতত্ত্ব ব্যাখ্যা করতে গেলে আমরা দেখব যে এখানে দুটো কথা তিনি ব্যবহার করেছেন। কারণ চমস্কির যে বাক্যতত্ত্ব সেখানে তিনি দুটো বই, 29 বছর বয়সে প্রথমে যে দুটো বই প্রথম স্টার্ট করছেন, সেখানে আমাদের মনে রাখতে হবে এই যে প্রথম বইটা তিনি লিখছেন অ্যাসপেক্টস of theory, aspects of the theory of syntax। এইটা হচ্ছে প্রথম বই। এই বই, আর পরবর্তীকালে যে আর একটা বই লিখছেন সেটা হচ্ছে কি না, এটা প্রথম, এটা দ্বিতীয় বই, সরি এটা দ্বিতীয় বই। প্রথম বইটা হচ্ছে সিনট্যাকটিক স্ট্রাকচার আছে, সিনট্যাকটিক স্ট্রাকচার STRU স্ট্রাকচার, সিনট্যাকটিক স্ট্রাকচার। এটা হচ্ছে 1 নম্বর বই, আর এটা হচ্ছে 2 নম্বর বই। এই দুটো বইকে নিয়ে প্রথম
মানে চমস্কি যে কথাটা বলতে চাইছেন সেখানে কিন্তু তিনি দুটো কথা বললেন, যে আমরা আজকে যে সংবর্তনী সঞ্জননী যে কথাটা বলছি, এই কথাটা কিন্তু তিনি প্রথম এই দুটো বইয়ের একটা মূল জিস্ট হচ্ছে এই কথাটা। তো কীরকমভাবে এসেছে না, এই চমস্কি বাক্যতত্ত্বের মধ্যে দুটো শব্দ পেয়েছি, একটা হচ্ছে ট্রান্সফরমেশনাল, একটা হচ্ছে ট্রান্সফরমেশনাল এই শব্দটা এক নম্বর। আর 2 নম্বর আর একটা শব্দ আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে জেনারেটিভ, GENERATIVE, জেনারেটিভ। এই দুটো শব্দের উপরে দাঁড়িয়ে রয়েছে ব্যাকরণটা। তো এই জেনারেটিভ ট্রান্সফরমেশনাল শব্দটারই বাংলা হচ্ছে এই সংবর্তন কথাটা। কথাটা বুঝতে পেরেছ? সংবর্তনী বা সংবর্তন কথাটা। আর তা থেকে তৈরি হয়েছে। আর এই সঞ্জননী যে শব্দটা, এই শব্দটাই অ্যাকচুয়ালি এখানে এসেছে এই যে জেনারেটিভ শব্দটা থেকে। তো এই জিনিসটা আমাদের প্রথম মানতে হবে। তাহলে এখন আমরা জানতে চাইব যে সংবর্তন বা সংবর্তনী জিনিসটা কি। সংবর্তনী কথাটা যদি আমরা প্রথম বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এর মধ্যে একটা ট্রান্সফরমেশন আছে। মানে ট্রান্সফরমেশন মানে কি? ট্রান্সফার মানে কি? রূপান্তর, তাই তো? রূপান্তর মানে কি? বদলে যাওয়া। তাহলে এই বদলে যাওয়া জিনিসটা আছে। তার মানে কীরকমভাবে বদলাবে? তাহলে আমরা মনে রাখবো যে সংবর্তন বলতে আমাদের প্রথমেই মনে রাখবে বদলে যাওয়া। তাহলে কিসের বদলে যাওয়া? যে বাক্যের চেহারা বদলানো। মনে রাখবে সংবর্তন সমান হচ্ছে বাক্যের চেহারা বদলানো। তাহলে এটা হচ্ছে সংবর্তন। আর সংবর্তনীটা কোথা থেকে আসছে? না, এই বাক্যের চেহারা বদলানোর যে প্রক্রিয়া তাকে বলছে সংবর্তনী। তাহলে প্রসেসটা হচ্ছে সংবর্তনী, আর বাক্যের যে চেহারাটা বদলে যাচ্ছে সেই বদলটা থেকে বলা হচ্ছে সংবর্তন। তাহলে এটা নিশ্চিত পরিষ্কার বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা আমরা বুঝে নিলাম। আর দ্বিতীয় যে কথাটা, এর মানেটা হচ্ছে কি, আরেকটা আছে সংবর্তনের পর সঞ্জনন। এই শব্দ দুটোর আগে মানে জানো। সঞ্জনন সমান কি? এই জনন শব্দটার মানে কি? সৃষ্টি। তাহলে সমানভাবে এখানে জনন ঘটছে, মানে এখানে সৃষ্টি হয়ে যাচ্ছে। মানে সমস্ত বাক্য কিভাবে সৃষ্টিশীল করা যায়, তার মানে সৃষ্টিশীল করা। তাহলে এইটা হচ্ছে সঞ্জনন। সঞ্জনন হচ্ছে সৃষ্টিশীল করা। আর সংবর্তন কি? চেহারা বদলানো। তাহলে চেহারাটা বদলানো তার নাম সংবর্তন। আর বাক্যের চেহারা বদলানোর যে প্রক্রিয়া তাকে বলি সংবর্তনী। ঠিক একইভাবে সঞ্জনন শব্দের অর্থ সৃষ্টিশীল করা, তাহলে একই সঙ্গে সঞ্জননী হবে বাক্যের গঠনের যে সৃষ্টিশীল করার যে প্রক্রিয়া, মানে কোনো বাক্যকে সৃষ্টিশীল করার যে প্রক্রিয়া তাকে আমরা বলছি সঞ্জননী। তাহলে এই জিনিসটা বুঝতে গেলে আমাদের প্রথমেই দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এই যে রূপান্তর। প্রথমে এই যে সংবর্তনের মধ্যে যে একটা চেহারা বদল মানে রূপান্তর আছে, এই রূপান্তরটা কি, এই রূপান্তরটা কিভাবে ঘটে এটাকে আমরা একটু দেখব। আমরা এখানে একটা জিনিসকে লক্ষ্য করি। ধরো আমরা কি জানি যে ভাষা কি? ভাষা হচ্ছে নদীর মতো, সে প্রতি মুহূর্তে রূপ বদলায়, রং বদলায়, তার চেহারা বদলায়। তাহলে এই বদলাতে একটা নতুন রূপ নেয়। তো এইরকম প্রতিনিয়ত এই যে বদলটা ঘটছে, এই বদলটাই কিন্তু এক ধরনের ট্রান্সফরমেশন। কিন্তু এই ট্রান্সফরমেশনটা আমরা কীভাবে দেখব, এই দেখাটা মানে চমস্কির ভাষার তত্ত্বের দিক থেকে দেখতে গেলে রূপান্তর কীভাবে হচ্ছে সেটা জিনিসটাকে একটা দৃষ্টান্তের মধ্য দিয়ে জিনিসটা বুঝবে। এটা বুঝতে গেলে সবচেয়ে আগে তোমাদের একটা জিনিস আমি মনে করাবো। তোমরা ক্লাস 7-8 থেকে ভয়েস চেঞ্জ করে এসেছো, তাই তো? সেখানে তোমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের কথা বলেছো। এই অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কি? কর্তৃবাচ্য। আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। তো এই অ্যাক্টিভ ভয়েসকে এখানে ঠিক একইভাবে মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ সেন্টেন্স আর প্যাসিভ সেন্টেন্স, এই দুটো কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলেই বুঝতে পারবে সংবর্তন জিনিসটা কী। তো এই অ্যাক্টিভ সেন্টেন্স, যেমন ধরো আমরা যদি বলবার চেষ্টা করি, একটুখানি লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে যে অ্যাক্টিভ সেন্টেন্স হচ্ছে একটা মূল বাক্য দিয়ে আমি আগে দেখাবার চেষ্টা করি। ধরো আমি লিখছি
একটা বাক্য লিখছি, দেখো ধরো এখানে লিখছি তনুশ্রী স অনুশ্রী। বাস, এখানে লক্ষ্য করে দেখো এখানে তনুশ্রী স অনুশ্রী, তাহলে এইটা কি? এটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স, এটাকে এএস বলা হয়, অ্যাক্টিভ সেন্টেন্স, মানে অ্যাক্টিভ ভয়েস বলি ওখানে, এখানে বলছে অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে এই জিনিসটা যখন আমি এটাকে বলবো আমরা মূল বাক্য বা বীজ বাক্য বলা হয়, বীজ বাক্য বলা হয়, এটা একটা মূল বাক্য ধরে নাও। তাহলে এইটা লিখলাম তনুশ্রী স অনুশ্রী। তাহলে এই বাক্যটাকে যখন আমি রূপান্তরিত বাক্যে লিখবে, বা দেখো রূপান্তরিত বাক্যে যখন নিয়ে যাব আমি, তখন কি করব? রূপান্তরিত বাক্যে কি হয়ে যায়? এই দিকটা ভয়েস চেঞ্জ এদিকে চলে আসে, এটা ওদিকে চলে যায়, মাথায় আছে নিশ্চিত তোমাদের প্রসেসটা, তাই তো? তাহলে আমরা কি লিখব? অনুশ্রী, তাই তো? লক্ষ্য করে দেখো, অনুশ্রী ওয়াজ সিন বাই কি তনুশ্রী। এটা ভয়েস চেঞ্জের সময় করে এসেছি আমরা রূপান্তরিত বাক্যে, এটা ইংরেজি দিয়ে দেখালাম। এই জিনিসটা ঠিক একইভাবে এটাকে তাহলে আমরা কি বলবো? পিএস, প্যাসিভ সেন্টেন্স। এটা যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয় এটা তাহলে প্যাসিভ সেন্টেন্স। ভালো করে লক্ষ্য করো, এটা হলো প্যাসিভ সেন্টেন্স। তাহলে এই অ্যাক্টিভ সেন্টেন্স থেকে প্যাসিভ সেন্টেন্স গেল। এইবার দেখো জিনিসটা একটু লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে কিভাবে আমরা জিনিসটাকে পরিবর্তন করছি। এটাকে আমি বাংলা বাক্যে নিয়ে আসছি এবারে দেখো বাংলা বাক্যেতে নিয়ে আসছি। একটা হচ্ছে মূল বাক্য বা বীজ বাক্য, এটা ধরো, তাই তো? এখানে আমরা একেবারে বললাম নীলাঞ্জনা বই পড়ে, তাই তো? এখানে দেখো এই বাক্যটা লক্ষ্য করো, নীলাঞ্জনা বই পড়ে। তাহলে এটা কি? কর্তৃবাচ্যই আছে, তাই তো? কর্তৃবাচ্য রয়েছে। এই বাক্যটাকে আমি যখন চেঞ্জ করছি রূপান্তরিত বাক্যে, তাহলে এটা বীজ বাক্য, আর এটা তাহলে রূপান্তরিত বাক্য হবে। রূপান্তরিত বাক্য কি হবে? রূপান্তরিত বাক্য কি হয়ে যাবে? তাহলে নীলাঞ্জনা কর্তৃক বইটি পঠিত হয়। এটা কি তাহলে? পরবাচ্যে, লক্ষ্য করে দেখো, তাই তো? রূপান্তরিত বাক্য, এটাকে আমরা কি বলছি? রূপান্তরিত বাক্য। তাহলে নীলাঞ্জনা কর্তৃক বইটি পঠিত হয়। তাহলে আমরা যে কথাটা প্রথমে বলেছিলাম যে সংবর্তনের ক্ষেত্রে বাক্যের চেহারাটা বদলে যায়, তাহলে এখানে আমরা বাচ্য পরিবর্তনের মাধ্যমে যে দেখাতে পারলাম যে বাক্যের চেহারা কীরমভাবে বদল ঘটে। তো এইটাকে নোয়াম চমস্কি কীভাবে ব্যাখ্যা দিলেন একটা সূত্রের সাহায্যে, সেটাকে একটু লক্ষ্য করো, সূত্রটাকে লক্ষ্য করো। এবারে নোয়াম চমস্কির সূত্রে আসছি আমরা, চমস্কির সূত্রে আসছি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো আমরা প্রথম সূত্রটা পাচ্ছি কিভাবে। ধরো এখানে চমস্কির প্রথম আকার হচ্ছে NP1 আগে লিখে নিই, তারপর তোমাদের বলছি। হ্যাঁ, আচ্ছা এইটা এই হয়ে যায়, ঠিক আছে, বেশ। এখানে লক্ষ্য করে দেখো NP1 এটা 1, NP1 AUX V NP2। খুব সহজভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। NP কি? NP ফুল ফর্ম হচ্ছে নাউন ফ্রেজ।
তাহলে এইটা হচ্ছে নাউন ফ্রেজ। কত নম্বর নাউন ফ্রেজ? 1 নম্বর, তাই তো। AU এক্সট্রা কিছুই নয়, এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া, তাই তো। আর এই NP2টা কি? তাহলে একইভাবে কি লিখবো? নাউন ফ্রেজ 2, 2 নম্বর নাউন ফ্রেজ 2। তাহলে আগে একটা বাক্য দেখে নাও। তাহলে এই বাক্যটা ঠিক একইভাবে ধরো, আমি আগেরটা দেখিয়েছিলাম সেরকমই একটা বাক্য লিখছি। ধরো যে আসমা রিয়া। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এই আসমাটা কি? নাউন, এটা নাউন, তাহলে NP1 নাউন ফ্রেজ। রিয়া এটাও কি? নাউন, তাহলে NP2 নাউন ফ্রেজ। আর এই শটা এখানে কি? অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হলো। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। এটা কি? তাহলে এটা যদি আমি মূল বাক্য ধরি, তাহলে এইটাকে যদি মূল বাক্য ধরি মানে তো সেন্টেন্স, মূল সেন্টেন্স আর কি, সেন্টেন্স ধরছি আমি, এস ধরছি সেন্টেন্স। তাহলে এইটাকে আমরা যখন রূপান্তরিত নিয়ে যাব তখন আমরা কি ফর্মে জানি? আমরা কি জানি? ফর্মটা ঠিক ওইভাবে ফর্মুলাটা, এই ফর্মুলাটা মাথায় রেখেছো। এইটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। 1 নম্বর ফর্মুলা যে NP1 অক্স ডি NP2। তাহলে আর কিছুই নয়, নাউন ফ্রেজ, অক্সিলারি ভার্ব, নাউন ফ্রেজ 2। তাহলে এখানেতে ঠিক সেই জিনিসটা মাথায় রাখলে, এটা যদি চেঞ্জ করে আনি তাহলে NP2টা আগে চলে আসবে তো। NP, ভালো করে দেখো, NP2 অক্সিলারি ভার্ব যেমন ছিল অক্সিলারি, কিন্তু তার সাথে কি হয়? বি হয়, বি ভার্ব যোগ হয়, তারপর কি হয়? পাস্ট পার্টিসিপেলে EN যোগ হয়, তাই তো। আর ভার্বটা হয়, তারপর বাই দিয়ে আমরা কি লিখি? NP1। তাহলে এইটাকে আমরা কি বলবো? এটা ছিল অ্যাক্টিভ সেন্টেন্স, তাহলে এটা হবে প্যাসিভ সেন্টেন্স। দেখো, লক্ষ্য করে দেখো, কিছু বুঝতে অসুবিধা আছে কিনা দেখো। NP2 তার মানে কি? ঠিক একইভাবে ওইটা চলে আসছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, এদিকে অল্টারনেটিভ। তাহলে এখানে আসমা রিয়া, তাই তো। তাহলে রিয়া ওয়াজ সিং। তাহলে এই বাক্যটাই আমরা উপর দিকে লিখি, উপর দিকে লিখছি রিয়া ওয়াজ সিন বাই আসমা। লক্ষ্য করে দেখো, তাই তো। রিনা ওয়াজ সিন বাই আসমা। তাহলে এখানে লক্ষ্য করে দেখো কিভাবে এলো। তাহলে এখানে সব এই ফর্মুলাটাই আছে। NP2 হয়ে গেছে, দেখো আসমা চলে এসছে, ওদিকে চলে গেছে NP1 চলে গেছে, তাহলে রিয়া চলে এসছে NP2, তাই তো। আর অক্সিলারি ভার্বের সঙ্গে বি ভার্ব যোগ হলে ওয়াজ, আই অ্যাম ইন চার্জ, সে থেকে পাস্ট ফর্ম আছে সেই জন্য ওয়াজ হয়েছে। আর এখানে বি ভার্বের যে রূপের সাথে পাস্ট পার্টিসিপল হলে সিং, সুতরাং EN যোগ হয়েছে এখানে, তাই তো। আর বাই ভার্বের সঙ্গে EN ভার্ব হলো, দিয়ে এবার বাই হচ্ছে NP1। পরিষ্কার হয়ে গেল। তাহলে এইটা একই, মানে পরিষ্কার হচ্ছে কিচ্ছু না, এটা যে ভয়েস চেঞ্জের ফর্মুলাটা আমরা প্রয়োগ করলাম, এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো, এইটা হচ্ছে সংবর্ধন। এই জিনিসটা হচ্ছে সংবর্ধনের দুটো থিওরি। অ্যাকচুয়ালি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, সেইটাই হচ্ছে এক ধরনের রূপান্তর, এবং সেটাকে আমরা প্রথমত ইয়ের ভাষায়, চমস্কির ভাষাতে এটাকে আমরা সংবর্ধন হিসাবে দেখাবার চেষ্টা করছি। তাহলে এইটাই আমাদের সংবর্ধন। প্রথম হচ্ছে ট্রান্সফরমেশন। আর সেকেন্ড যে জিনিসটা ছিল সেটা হচ্ছে সঞ্জনন। সঞ্জনন মানে কি? আমরা যেটা দেখিয়েছিলাম যে জেনারেটিভ মানে কি? সৃজনশীল। সৃজনশীল মানে কি? কিছু একটা সৃষ্টি করা, তাই তো। সৃষ্টি করা। আর সৃষ্টি মানে কি? নতুন সৃষ্টি। তো এই সৃষ্টিটা যদি কোনো প্রক্রিয়াগত সামান্যতম ভুল হয়ে যায়, তাহলে জিনিসটা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। আমি তোমাদের একটা বীজগণিতের অঙ্ক দিয়ে দেখাচ্ছি। বীজগণিতের অঙ্ক তোমাদের দেখো, জিনিসটা লক্ষ্য করো, তাহলে দেখো খুব সহজে জিনিসটা বুঝে যাবে। এটা সঞ্জনন বোঝাতে গেলে তোমাদের এই বীজগণিতের অঙ্কটুকু মাথায় রাখো।
তোমরা ক্লাস 7-এ যখন তোমরা প্রথম বীজগণিত পড়েছিলে সেরকম সেই সময়ের একটা অঙ্ক তোমাকে দিচ্ছি। ধরো যদি এরকম একটা অঙ্ক করা হয় যে x সমান 2, y সমান 3, z সমান 4 হয়, তবে প্রমাণ করো 2x প্লাস 3y মাইনাস 4z সমান 9। দেখো অঙ্কটা, এই অঙ্কটা ইজি অঙ্ক, আমরা করেছি ছোটবেলায়। এই অঙ্কটা বোঝাতে গেলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিছুই নেই। দেখো 2 ইন্টু 2 এখানে যদি বসায়, প্লাস 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4 সমান কত? 9। এটা 9 হচ্ছে কিনা দেখো, 2 দুগুণে 4 প্লাস 9 মাইনাস 16 সমান কত? 9 হচ্ছে কিনা দেখো, তাই তো? লক্ষ্য করে দেখো, 9 আর 4 কত? 13। হ্যাঁ, ভুলে গেছে না? 2x এর মান 2, y সমান 3 আর z এর সমান 4, তাই তো? হ্যাঁ, তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 3 তিরিক্ষে 9, 9 আর 4 13 আর 13 মাইনাস 16 হয়ে যাচ্ছে না? 4z তো, 4z, তাহলে 4z তে না 4z হবে না, এটা ভুল বলে লিখে ফেলছে নিয়ে আসা। এই জন্য এই যে এই জিনিসটাই বোঝাবার চেষ্টা করছি, এটা হবে z। হ্যাঁ, z সমান 9। তাহলে এইটা লক্ষ্য করে দেখো, এইটা লক্ষ্য করে দেখো, অঙ্কটা হচ্ছে এরকম 2x প্লাস 3y মাইনাস z সমান 9। তাহলে 2 ইন্টু 2, 3 ইন্টু 3 মাইনাস 4, তারপর z সমান 4 সমান 9। তাহলে 2 দুগুণে 4, 3 তিরিক্ষে 9 মাইনাস 4, 13 মাইনাস 4 সমান 9। তাহলে এটা প্রুভড হয়। কিন্তু একটা যে লক্ষ্য করে দেখো, আমি এখানে মানটা ভুল লিখেছিলাম, তাই উত্তরটা কি পেয়েছিলাম? ভুল উত্তর পাচ্ছিলাম। এই জিনিসটাই আমি দেখাবার চেষ্টা করছি। সৃজনশীল ব্যাকরণের ক্ষেত্রে যদি কোনো জায়গায় এতটুকু ভুল হয়ে যায় তাহলে টোটাল রেজাল্টটা ভুল দেখাবে। বাক্যের ক্ষেত্রেও ঠিক একই জিনিস, বাক্যটাকে একটা প্রয়োগ করছি, দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে। এই জিনিসটা এবার বাক্যে প্রয়োগ করছে, এই জিনিসটা বাক্যে প্রয়োগ করলে খুব ইজি জিনিসটা চলে আসবে তোমাদের কাছে। জিনিসটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে এই বাক্যটা তৈরি হচ্ছে সৃজনশীল ব্যাকরণ। তো এখানে লক্ষ্য করো, যেমন ধরো বলো আমি বই পড়ি না, ঠিক আছে? এটাকে যদি আমি লিখি না পড়ি বই আমি, তাহলে এটা বাক্য হবে কি? এইটা বাক্য হয়েছে, কিন্তু এটা বাক্য হয়নি। তার মানে মনে রাখতে হবে যে বীজগণিতের অঙ্কের মতোই যদি সামান্য একটু এপাশ ওপাশ ভুল করে ফেলি, মানে উল্টো পাল্টা হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বাক্য থাকবে না। আমরা যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তির কথা পড়েছিলাম, মনে আছে? যে সেখানেতে আমরা দেখেছিলাম যে শুদ্ধ বাক্যের ত্রিসূত্র, সেটা সেই যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি হতে গেলে তাহলে কি হচ্ছে, কতগুলো জিনিস আমাদের মানতে হয়। যে সব শব্দের পাশে বসার যোগ্যতা থাকে না তাদের, এবং সেই যোগ্যতা থাকে না বলেই আমাদের ইচ্ছা মতো শব্দ ব্যবহার করে বাক্য গঠন করতে পারি না। আমরা বলতে পারি না যে অন্ধ লোকটি এক লাফে পাহাড়ে উঠে পড়লো, হ্যাঁ, কি বা আমরা অন্য কোনো ওই ধরনের বাক্যটি যে পাখিটি ঘাস খাচ্ছে, এই ধরনের বাক্য, কি গরু আকাশে উঠছে, এই ধরনের বাক্য আমরা প্রয়োগ করতে পারি না। অর্থাৎ এই বাক্য গুরুত্বহীন হয়ে যায়, কারণ বাক্য ভুল হয়। তাহলে বুঝতে হবে যে উৎপাদনী শৃঙ্খলার একটা নীতি, হ্যাঁ, বাক্য তৈরি যে একটা শৃঙ্খলা এবং তার যে একটা নীতি, সেই নীতিটা কিন্তু মেনে চলতে হয়, আর তা নাহলে সেটা বাক্য থাকে না। তো এই জিনিসটা ঠিক একইভাবে আমাদের সৃজনশীল ব্যাকরণের ক্ষেত্রে যেটা দেখানো হচ্ছে, সেখানে চমস্কি দুটো জিনিস বললেন। প্রত্যেকটা বাক্যের যে গঠনটা আমরা দেখাচ্ছি, যে আমি বই পড়ি না, সেটাকে ঘুরিয়ে যখন উল্টো দিকে লিখতে যাচ্ছি, তখন তাকে যে জিনিসটা লিখছি এটা কী থেকে দেখছি, বাক্যের গঠন দেখছি, মানে বাক্যের বাইরের গঠনটা ভুল হয়েছে বলে। এই জিনিসটাকে আমরা বলি বহিরঙ্গ গঠন, আর একটা হচ্ছে অন্তরঙ্গ গঠন আছে। তাহলে চমস্কি বাক্যের দুটো গঠনের কথা বলছেন। একটা গঠন হচ্ছে বাইরে থেকে যেটা দেখছি, আর একটা দেখছি তার অর্থগত দিক, তার ভিতরের দিক। তাহলে বাইরের যে দিকটা, সেই দিকটা হচ্ছে কি বহিরঙ্গ গঠন, সেটাকে বলছে সারফেস স্ট্রাকচার। এটাকে বলা হচ্ছে সারফেস স্ট্রাকচার, মানে বহিরঙ্গ গঠন। আর বহিরঙ্গ গঠন এইটা কিন্তু মনে রাখবে, বহিরঙ্গ গঠনের মধ্যে কি কি থাকে।
এই বহিরঙ্গ গঠনের মধ্যে বহিরঙ্গ গঠন সমান, এটা তোমরা একটা ভালোভাবে মনে রাখবে। বহিরঙ্গ গঠন সমান কি? এই বহিরঙ্গ গঠন সমান হচ্ছে বিশেষ্যগুচ্ছ প্লাস ক্রিয়াগুচ্ছ। বিশেষ্যগুচ্ছ প্লাস ক্রিয়াগুচ্ছ মানে কি? নাউন ফ্রেজ প্লাস হচ্ছে ভার্ব ফ্রেজ। ক্লিয়ার? তাহলে এই দুটো থাকে। আর বিশেষ্যগুচ্ছের মধ্যেও কিন্তু আবার কি কি থাকে জানো? বিশেষ্যগুচ্ছের মধ্যে যেমন নাউন মানে বিশেষ্য থাকে, তেমনি কিন্তু সর্বনাম থাকতে পারে। এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, তো এই ধরনের জিনিস আমরা পাবো, একটু পরেই দেখাবো। আবার ক্রিয়াগুচ্ছের মধ্যে কি কি আছে সেটাও আমরা ভেঙে দেখাবো একটু পরে। তো সেটা আমরা দেখাচ্ছি যে এই জিনিসটা। তাহলে এই বিশেষ্যগুচ্ছ প্লাস ক্রিয়াগুচ্ছ এই দুটোকে নিয়ে হচ্ছে বহিরঙ্গ গঠন, বাইরের গঠন, যেটা আমরা একটু আগে দেখিয়েছিলাম। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস যেটা দেখাতে গিয়েও দেখিয়েছিলাম, সেই জিনিসটাই কিন্তু বহিরঙ্গ গঠন। আর এই জিনিসটা হচ্ছে অন্তরঙ্গ গঠনটা কি? অন্তরঙ্গ গঠন, আচ্ছা আমি সরি একটুখানি ভুল বলে ফেলেছি, এটা সরি, এটা তোমাদের কাছে একটু বলে দেওয়া ভালো। এটা বহিরঙ্গ গঠনটা না, আমি এই অন্তরঙ্গ গঠনটা আগে বলে ফেলেছি আসলে। এইটা একটু ভুল করে ফেলেছি, সরি তোমরা একটু দেখে নাও। এইটা অন্তরঙ্গ গঠনেতে এই জিনিসটা আসবে। অন্তরঙ্গ গঠনেতে বিশেষ্যগুচ্ছ প্লাস ক্রিয়াগুচ্ছ, আর এটা বিশেষ্য সর্বনাম, এটার মধ্যে আছে অন্তরঙ্গ গঠন, অর্থাৎ ভেতরটাকে বার করে আনতে হবে অর্থগত দিক থেকে। আর বহিরঙ্গ গঠনের মধ্যে থাকে শুধু অনুসর্গগুচ্ছ। এই বহিরঙ্গ গঠনে থাকে অনুসর্গগুচ্ছ থাকে। এইটা মাথায় রাখতে হবে। অনুসর্গগুচ্ছ এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে, মাথায় রাখলেই তাহলে বুঝতে পারবো না। তাহলে এখন আমরা একটা বাক্যকে নিয়ে এবার আমরা এই বিয়েটাকে দেখাতে চেষ্টা করব যে কি করে এই সৃজনশীল জিনিসটা ঘটছে। এই জিনিসটা একটু লক্ষ্য করো, তাহলে এবার পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। ধরো একটা বাক্য বলি আমি, নীলুফা মোটা বই পড়ে। এই বই বাক্যটা ধরো, এটা হচ্ছে বীজ বাক্য। তাহলে এইটা হচ্ছে মূল বাক্য যেটাকে আমরা বলছি সেন্টেন্স। তাহলে এইটাকে আমরা প্রথমে দুটো ভাগ করে নেব। এইভাবে দেখো, এখানে মাথায় রাখতে হবে এনপি নাউন ফ্রেজ, আর এটা কি ভার্ব ফ্রেজ, তাই তো? সেন্টেন্সের মধ্যে প্রথম দুটো থাকে। তাহলে নাউন ফ্রেজের মধ্যে কি আছে? নীলুফা নাউন ফ্রেজে। আর ভার্ব ফ্রেজে কি আছে? ভার্ব ফ্রেজের মধ্যে মনে রাখতে হবে দুটো জিনিস আছে এখানে একসঙ্গে। ভার্ব ফ্রেজের মধ্যে একটা হচ্ছে নাউন ফ্রেজ মানে অবজেক্ট, আর একটা আছে ভার্ব, তাই তো? বেশ, এই জিনিসটা ভালো করে দেখো, নাউন ফ্রেজ, অবজেক্ট আর একটা ভার্ব। তাহলে এইখানে কি? তাহলে এই অবজেক্টটা কি? মোটা বই, তাই তো? মোটা বই। এই মোটা বইটা আর এই ভার্বটা হচ্ছে কি পড়ে। আবার এই মোটা বইয়ের মধ্যে দেখো দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে মোটা, আর নাউন হচ্ছে, তাই তো? নাউন ফ্রেজ হচ্ছে কি? বই। তাহলে লক্ষ্য করে দেখো, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। মোটা কথাটা বোঝা যাচ্ছে। তাহলে এই জিনিসটা ভালো করে বুঝে নাও। তাহলে আমাদের এই স্ট্রাকচারটা সব সময় যে কোনো বাক্যকে বিশ্লেষণ করতে গেলে আমাদের যখন সৃজনশীল ব্যাকরণে আমরা নিয়ে যাব, সৃজনশীল ভাবনার মধ্যে বা সংবর্ধনীতে সঞ্জননীতে যখনই আমরা ব্যাখ্যা করব, তখন কিন্তু এই স্ট্রাকচারটা সবসময় মাথায় রাখতে হবে যে একটা মূল সেন্টেন্স থাকবে, সেইটাকে আমরা দুটো ভাগে ভাগ করবো। একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এবার নাউন ফ্রেজের মধ্যে নাউন ফ্রেজ আছে, ভার্ব আছে।
এবার যদি এই অবজেক্ট যে নাউন ফ্রেজটা সেটার মধ্যে যদি অতিরিক্ত কোনো অ্যাডজেক্টিভ থাকে তখন তাকে ভেঙে দেখাতে হবে, যদি না থাকে তাহলে এইখানেই শেষ হয়ে যাবে। বুঝতে পারছো কথাটা? যদি বলতাম নীলুফা বই পড়ে তাহলে কিন্তু এইখানেই শেষ হয়ে যেত। এখানে যেহেতু মোটা বই পড়ে বলেছি তাই মোটা শব্দটা আনার জন্য এটা অ্যাডজেক্টিভ এসে গেছে এবং সেই জন্য এখানে মোটা বই পড়ে কথাটা এখানে আমরা লিখলাম। তাহলে আশা করি এই বাক্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সৃজনশীল ব্যাকরণে এটা প্রথম স্ট্রাকচার একটা, এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ধরেই কিন্তু এবার প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা জিনিস বিশ্লেষণের মুখী হবে এবং সেটাকে আমাদের বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। এইবার দেখো চমস্কি বলছেন যে মানুষের মধ্যে ভাষার একটা সৃজনী ক্ষমতা আছে। সৃজনী ক্ষমতা, মানুষ প্রতি মুহূর্তে একটা জিনিসকে সৃষ্টি করতে পারে। হ্যাঁ, যেমন একটা বাক্য ধরো, যে কোনো একটা বাক্য ধরো, আমি বলছি একটা বালক, এখানে বলছি একটি বালক, এটা একটা ছোট বাক্য, এটা একটা ছোট বাক্য, এটা একটা ছোট বাক্য। এই বাক্যটাকে আমরা কিভাবে আস্তে আস্তে বাড়াবো দেখো, ছোট্ট বাক্যটাকে কিভাবে বাড়িয়ে দিচ্ছি দেখো। প্রথমে বলছি এবার একটি চালাক বালক, ধরো বাক্যটা একটু বাড়লো, লক্ষ্য করে দেখছি একটু বাড়লো। এবার বলছি এই বাক্যটাকে আমি বলছি একটি দুরন্ত চালাক বালক, একটি দুরন্ত চালাক বালক। দেখো তার চেয়ে বড় হয়েছে। আবার ঠিক ওইটাকে আমি বলছি একটি মেধাবী দুরন্ত, মেধাবী দুরন্ত চালাক বালক। লক্ষ্য করে দেখো এই জিনিসটা দেখো কিভাবে বাড়লো এটা। তাহলে বাক্যটা ক্রমশ ছোট 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 থেকে কতগুলো বড় হয়ে গেল। এই জিনিসটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে সঞ্জনন। এটাই কিন্তু আস্তে 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 কীভাবে বাক্যকে বানানো যায়। তাহলে একটা বালক, তা থেকে হলে একটি চালাক বালক, তা থেকে হয়ে গেলে একটি দুরন্ত চালাক বালক, তা থেকে একটি হয়ে গেল মেধাবী দুরন্ত চালাক বালক। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই থিওরিটাকে মাথায় রাখো। তাহলে এইটা মাথায় রাখলেই আমরা দেখবে যে এই ভাষার যে সৃজন ক্ষমতা, এটা কিন্তু আবার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে এর দুটো দিক আছে। এই দুটো দিক কি? দুটো দিক কি? দুটো দিক, দুটো দিক কি? দুটো দিক, এই দুটো দিক, এই দুটো দিক। একটা হচ্ছে বাস্তবতার দিক, মানে বাস্তব ব্যবহারের দিক। আরো ভালো করে হলো বাস্তব ব্যবহারের দিক। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে সম্ভাবনার দিক। বাস্তব ব্যবহারের দিক আর একটা সম্ভাবনার দিক। এই বাস্তব ব্যবহারের যে দিক, চমস্কি সেটা কি নাম দিলেন? পারফরমেন্স। পারফরমেন্স, পারফরমেন্স ভালো করে বুঝে নাও। তাহলে বাস্তব ব্যবহারের দিকটাকে তিনি বললেন পারফরমেন্স, আর আর ওইটাকে কি বললেন? কম্পিটেন্স, সম্ভাবনার দিকটা কম্পিটেন্স। কম্পিটেন্স। তাহলে এইটা মাথায় রাখো যে সব সময়তে এই সঞ্জননের ক্ষেত্রে দুটো দিক আমরা মেনে চলবো। তাহলে একটা হচ্ছে বাস্তব ব্যবহারের দিক, তাকে বলছে পারফরমেন্স, আর একটা হচ্ছে সম্ভাবনার দিক, সেটা হচ্ছে কম্পিটেন্স। ঠিক আছে কথাটা? তাহলে এই দুটো দিককে আমাদের মাথায় রাখতে হবে। তা চমস্কি এই কথাটা ব্যাখ্যা করার সাথে সাথে তিনি কিন্তু একটা জিনিস বললেন যে আমাদের এই যে সঞ্জনন তত্ত্ব, এটা যে শুধু ওই বাংলা ভাষা বা ইংরেজি ভাষাতেই সীমাবদ্ধ তা নয়। পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষার মধ্যেই একটা বিশ্বজনীনতা আছে, একটা আবেদন আছে, মানে একটা কোথায় যেন সূক্ষ্ম গঠনের মিল আছে। আমরা যেমন বাংলাতে দেখলাম এসওভি এসভিও, ইংরেজির সঙ্গে বাংলার যে তফাতের যে জায়গাটা, যে গঠনটা কিন্তু সেই এক। এস আছে, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, ভার্ব আছে, হয়তো অবস্থানটা আগে পরে হয়ে আছে। তাহলে এইগুলো কিন্তু তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে। তো সেরকম এই সঞ্জননী প্রক্রিয়াটা সমস্ত পৃথিবীর ভাষার মধ্যেই প্রয়োগ করা যায়। এই জন্য তিনি এই সঞ্জনন প্রক্রিয়ার মধ্যে একটা বিশ্বজনীনতার আবেদন খুঁজে পেলেন। তো সেই বিশ্বজনীনতার আবেদনটা কীভাবে তিনি দেখালেন সেটাও আমরা এবার একটু দেখব। ভাষার মধ্যে
সেই জিনিসটা কিভাবে তিনি দেখাচ্ছেন সেটা একটু দেখে নিন। ধরো এবার একটি জিনিস দিই, ধরো আমরা এই বাক্যটাই দিই, একটু আগে দিয়েছিলাম নীলুফা মোটা বই পড়ে, এই বাক্যটা দিয়েছিলাম, একটু আগে দিয়েছি। তাহলে এটা হচ্ছে বাংলা বাক্য, এটা বাংলা। তাহলে এইটাকে যদি আমরা ইংরেজি করি, তাহলে ইংরেজি বাক্য করি, ইংরেজি বাক্যে যদি নিয়ে যায় তাহলে কি হবে? নীলুফা রিডস, তাই তো, ভলিউমিনাস বুক, তাই তো, নীলুফা রিডস ভলিউমিনাস বুক, মানে মোটা বই, তাই তো। এই জিনিসটা মাথায় রাখো। তাহলে এইটা যদি হয়, ঠিক এইটার ক্ষেত্রে বাংলা বাক্যে আমরা গঠনটা কি করে করেছিলাম দেখো তো, সেন্টেন্স ছিল, এখানে বাংলা বাক্যে ছিল সেন্টেন্স। এইখান থেকে আমি দুটো জিনিস দেখাবো পাশাপাশি। এটা ইংরেজি বাক্যে সেন্টেন্সটাকে কিভাবে আছে দেখো, লক্ষ্য করো। এটা বাংলা দেখাবো, এটা বাংলা বাক্যে, এটা ইংরেজি বাক্যে, পাশাপাশি দেখানো হচ্ছে, যেটা ভাষা সব ভাষাতেই যে প্রয়োগ করা যায় সেটা দেখাবার জন্য। তো এইটা চমস্কি দেখাবার চেষ্টা করলেন কি করে? তাহলে আমরা তো এটা কমন জিনিস জেনে গেছি যে এটা দুটো ভাগ হবে, একটা নাউন ফ্রেজ, একটা ভার্ব ফ্রেজ, মনে আছে? তাহলে কি এখানে নীলুফা মোটা বই পড়ে, মোটা বই পড়ে, এটা প্রথম পেলাম। ভালো করে দেখো, নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজে ভাগ করে নিলাম। এইবার আমরা এইটাকে এবার ভাগ করবো, তাই তো, এইটাকে ভাগ করছি। তাহলে কি পাচ্ছি আমরা? পাচ্ছি অবজেক্ট একটা পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি, আর একটা ভার্ব পাচ্ছি, তাই তো। এই অবজেক্টের মধ্যে কি করলাম? মোটা বই, মোটা বই, আর ভার্ব হচ্ছে পড়ে। এবার অবজেক্টের দুটো ভাগ পাই, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মোটা, আর এখানে বই, এটা হচ্ছে কি নাউন, নাউন ফ্রেজ, এনপি দিল্লি হতো। যাই হোক, ঠিক একই জিনিস দেখো ইংরেজির ক্ষেত্রে দেখো, এটাকেও ঠিক এইভাবে পাচ্ছি, ঠিক একইভাবে কি পাবে? এনপি ভিপি, নাউন ফ্রেজের কি পাবে? নীলুফা, তাই তো, নীলুফা এখানে রিডস ভলিউমিনাস বুকস, তো তাহলে এই জিনিসটা ঠিক একইভাবে এইটাকে এবার দুটো ভাগ করছি, দেখো ওইদিকে, তাই তো। এটাকে ঠিক অবজেক্ট হলে কিভাবে পাবে? ঠিক একইভাবে দেখো, অবজেক্ট বাংলার মতোই, মোটা বই, তার মানে ভলিউমিনাস, ভলিউমিনাস, তাই তো, ভলিউমিনাস বুক, আর এখানে রিডস, তাই তো, ভাবটা এদিকে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইটা এদিকে দিলেও হতো, অসুবিধা নেই, কারণ এটাই এদিকে দিতে হবে, কারণ এটা ইংরেজি বাক্যতে ওইভাবেই আমরা তো আগে ভাবটাকে আগেই লিখি, তাই না? ঠিকই তো। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি বলবো? এখানে হবে ভার্ব ভিপি, এখানে হবে এনপি। তাহলে এইটার জায়গায় আমরা লিখবো রিডস, আর এটা হচ্ছে ভলিউমিনাস বুক। তাহলে এইবার ভলিউমিনাস বুকের দুটো ভাগ করব, একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে ভলিউমিনাস, আর এটা হচ্ছে বুক। লক্ষ্য করে দেখো, তাহলে এই বাংলা বাক্যের যেমন গঠন ছিল এসওভি আর এসভিও ইংরেজির সঙ্গে যে তফাৎটা, তো সেই সেম জিনিসটাই কিন্তু আমরা এই টি এর মধ্য থেকে দেখতে পেলাম, কিন্তু এটা অন্যভাবে প্রয়োগ করলেন, অর্থাৎ এটা সংযোজন ঘটালেন, অর্থাৎ বাক্যকে ভেঙে তার গঠনগত অভ্যন্তরীণ গঠনটাকে দেখাবার চেষ্টা করলেন। তাহলে এই বাইরের গঠনে একরকম, আর অভ্যন্তরীণ গঠনে ভাঙলে তাকে কিভাবে স্ট্রাকচারে পাওয়া যায় সেইটাকেই তিনি দেখালেন। এইটাকে হচ্ছে সংযোজন বলা হচ্ছে।
তাহলে তোমরা আশা করছি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেছো। আমি সাধ্যমতো চেষ্টা করলাম এটা তোমাদেরকে বোঝাবার জন্যে। যে কতটা বুঝতে পারলে আমি জানি না, তবু এটাকে একটু দেখবে। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা নিশ্চয়ই আমার কাছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তা আমি তোমাদের চেষ্টা করছি এটাকে হালকাভাবে সহজভাবে বোঝাবার, তো সেটা করলাম। তো আমি এর পরবর্তী দিকগুলো আরও পরবর্তী ভিডিওতে আমি পাঠাবার চেষ্টা করব। তো আশা করি তোমরা ভালো থাকবে, এবং যদি তোমাদের সত্যিই মনে হয় যে এটা তোমাদের বিন্দুমাত্র কাজে লেগেছে, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বেশ, তাহলে আজকে এই পর্যন্তই রইল। আগামী ইয়েতে পরের দিনে আমি আবার ঠিক তার পরের অংশটা তোমাদের করব, তাই তো? পরের অংশটা তোমাদের আবার পরবর্তী ভিডিও করে পাঠাবো। যদি তোমাদের এটা কাজে লাগে তাহলে তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? বেশ, আজ রইল এই পর্যন্তই।